অধ্যায় ১২ কৃমিনাশক ব্যবস্থাপনা দেখা যাচ্ছে কিনা? স্লাইডটা শো হয়নি এখনো। No. দেখা যাচ্ছে অধ্যায় জি ১২ কীটনাশক ব্যবস্থা। আমরা শুনেছি টিকা ব্যবস্থাপনা হচ্ছে একটি খামারের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। প্রতিরক্ষা ব্যবস্থাপনার মধ্যে যেটা We stopped. বর্ডার লাইনে কাজ করে, মূলত বিজিবি এবং সেনা শাসন, এটাকে আমরা বলতে পারি টিকা ব্যবস্থাপনা। আর কীটনাশক ব্যবস্থা হচ্ছে এটা একেবারে জনগণের সঙ্গে কাজ করে, যে পুলিশ বাহিনী তাদেরকে। কীটনাশক ব্যবস্থাপনাটা এমন একটা ব্যবস্থাপনা, আমরা যখন খামার তৈরি করি তখন খামার যখন শুরু হয় প্রতিনিয়ত এলিমেন্টগুলো ডেভেলপ হয়, পুষ্টির চাহিদা পূরণ করে তাদের দেহের যে মাংসের বৃদ্ধি, দুধের বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি এটা হয়। ঠিক সিমালটেনিয়াসলি সাথে সাথে কিছু শত্রু, কিছু সন্ত্রাসী গোষ্ঠী এখানে প্রতিনিয়ত এই খাবারে ভাগ বসায়। যেমনটি আমাদের রাস্তাঘাটে মাঝে মাঝে চোখে পড়ে, একটা রাস্তা তৈরি করতে গিয়ে যে বাজেট খরচ করা হয়েছে, সে কাজটা হয়নি। কেন হয়নি? বিভিন্ন জায়গায় নিউট্রিশনটা চলে গেছে, এই নিউট্রিশনটা বিভিন্ন জায়গায় চলে গেছে, এই জন্যই ওটা ভালো হতে হয়নি। কিভাবে নিউট্রিশন গেছে? বাইপাস হয়ে গেছে। অবশ্যম্ভাবী কিছু লোক আঁকড়ে ধরেছে এই কাজে, যে ২ লক্ষ টাকা ২ কোটি টাকার কাজ হচ্ছে, আমাকে এখানে 10% দিতে হবে, আরেকটা গ্রুপ আমাকে এখানে 12% দিতে হবে। এই যে ব্যাপারগুলো, ঠিক এরকম কাজই করে হচ্ছে কৃমি। আপনার অ্যানিমেলের যে গ্রোথটা আছে, এই গ্রোথটা হবে, কিন্তু সেই গ্রোথে একটা বাইপাস পাইপলাইন প্রতিনিয়ত এইটার থেকে পুষ্টি হোক বা ডেভেলপমেন্টের একটা অংশ এখানে নিয়ে নেবে এবং আপনার খামারটাকে একটা নাজুক অবস্থায় নিয়ে নেবে। একটা সহজ উদাহরণ দিই, একটা পানির বোতলে বা একটা বালতি, বালতির মধ্যে টেপ ছেড়ে দিয়েছি, আমরা পানি পড়ছে, বালতিটা ভরবে। এখানে যদি অনেকগুলো ছিদ্র করে দিই, ছিদ্রগুলোতে দেখা গেল ছিদ্রগুলো মিলে একখানে করলে এই যে ট্যাপের মুখটা আছে তার থেকে ২ গুণ বা ৩ গুণ হয়ে যাবে। তাহলে কি কখনো এই বালতিটা ভরবে? ভরবে না। বরঞ্চ ট্যাপ থেকে পানি পড়ার আগেই পানি শেষ হবে। কীটনাশক ব্যবস্থাপনাটা এরকম। কৃমি যদি অতিরিক্ত আপনার অ্যানিমেলের পেটে বা বিভিন্ন অর্গানে বসবাস করে, তাহলে আপনি যাই দেন না কেন সেটা নষ্ট হয়ে যাবে, সেটা ওই বালতি ভরাতে পারবেন না। শুরুতেই জানেন কৃমি কি? কৃমি এক ধরনের অন্তঃপরজীবী, যা প্রাণীদেহে বাস করে খাদ্য ও পুষ্টি শোষণের মাধ্যমে নিতে পারে এবং তার জীবনচক্র উল্টাসন। প্রাণীদেহে বসবাস করে এবং প্রাণীর যে খাদ্য আছে, খাদ্য রস, পুষ্টি রস, এগুলো সে সরাসরি খাদ্য রসও খায় এবং পুষ্টি যেটা আছে, পুষ্টি হিসেবে যেটা যায় সেটাও সে এখান থেকে শোষণ করে বেঁচে থাকে এবং তার জীবন চক্র সম্পন্ন করে।
কি কি ধরনের কৃমি গরুতে দেখা দেয়? গোল কৃমি বা কেঁচো কৃমি, এটা বাৎসরিক কমন একটা বিষয়। বড় গরুগুলোতেও থাকে, কিন্তু ক্ষতিকারক হিসেবে থাকতে পারে না। বাছুরের ক্ষেত্রে এই কৃমিটা অনেক ক্ষতিকারক। আমরা দেখি যে অনেক সময় বাছুরের পেট মোটা হয়ে গেছে। এই পেট মোটা হওয়ার একটা কারণ কিন্তু এই গোল কৃমি বা কেঁচো। Spotted belly syndrome। পাতা কৃমি। পাতা কৃমি দুই ধরনের কৃমি আছে, একটা হলো কলিজা কৃমি, একটা হচ্ছে রুমেন। কলিজা কৃমিটা দেখেন আম পাতার মতো অনেকটা হয়, পাতলা। এটাও কিন্তু পাতলাই থাকে, কিন্তু যথেষ্ট যারা ক্রস থেকে শুরু করে তার পুষ্টি এইখান থেকে ব্লাড খেয়ে খেয়ে তার যে চ্যাপ্টা অঙ্গটা সে রাউন্ড হয়ে গেছে। এটা আমরা অনেকেই চিনি, আমাদের এলাকায় এটাকে বলে পাতোয়া। এটা রুমেন, মানে গরুর পাকস্থলীতে এরকম যে অংশটা আছে এটাকে বলে রুমেন। এর ভেতরে বসবাস করে এবং কমনলি এটা খুব বেশি দেখা যায়, অ্যাডাল্ট গরুতে বেশি না। কলিজা কৃমিটা এটা শরীরের বিভিন্ন অংশে থাকতে থাকতে অ্যাডাল্ট অবস্থায় কলিজায় গিয়ে অবস্থান করে। ফিতা কৃমি। ফিতা কৃমি এটাকে আমরা ইংলিশে বলি টেপ ওয়ার্ম। টেপ মানে ফিতা, ওয়ার্ম মানে হচ্ছে কৃমি, ফিতা কৃমি। তো এই ফিতা কৃমি এত এত এটাকে আমরা অনেকটা মনস্টার বলি, এটাকে আমরা দৈত্যাকৃতির একটা কৃমি বলে থাকি। এই কৃমিটা পেটের ভিতরে থাকবে, স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে থাকবে এবং এটা এত বৃহৎ আকার ধারণ করে যে আমি যখন ইন্টার্নশিপে আমাদের ক্যাম্পাসের কাজ করি সেই সময় একটা ছাগল পেয়েছি। এই ছাগলের যে ফিতা কৃমি বের হয়েছে এটা আমরা স্কেল দিয়ে মাপি, মানে একটা আইডিয়া করার জন্য যে কি পরিমাণ লম্বা হতে পারে। আর এটা কিন্তু একটু ভঙ্গুর টাইপ, আপনি একটু ভাঙবেন, একটু জোরে টান দেবেন, টিয়ার করবেন, ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে যাওয়ার পরে এই যে প্রত্যেকটা সেগমেন্ট দেখতেছেন এটা একটা করে ভাগ, এই একটা ভাগ এটাও যদি আপনার ওই অ্যানিমালের পেটের মধ্যে থাকে তো এখান থেকেও সে লক্ষ লক্ষ কোটি কোটি কৃমির জন্ম দেবে। তার মানে এদের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা অসাধারণ। তা আমরা দেখেছিলাম যে ওই ছাগলের পেটে যে ফিতা কৃমিটা ছিল এটা প্রায় 1.5 কিলোমিটার মতো। 1.5 কিলোমিটার একটা কৃমি একটা ছাগলের পেটে, ছাগলের পুরো বডিটাও যদি কেটে টুকরো টুকরো করে লাইন করা যায় তাও কিন্তু খুবই কঠিন হবে 1.5 কিলোমিটার পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া। কিন্তু এই কৃমিটা এতই পাতলা এবং এতই লম্বা, এতই দীর্ঘকায় যে এ কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদি গরুর ক্ষেত্রে আমাদের ফিতা কৃমি হয়, কুকুরের যদি ফিতা কৃমি হয় কয়েক কিলোমিটার হতে পারে। দীর্ঘদিন ধরে আছে, আপনি হয়তো কখনো কখনো ভেঙে গেছে, অর্ধেক মরে গেছে, ওটাই পায়খানার সাথে বের হয়ে আসছে, আবার ওখান থেকে সে বৃদ্ধি চলছে। রক্তকৃমি কি বিভৎস দেখতে, অনেক সময় মনে হয় যে এটা যোগ, এটা রক্তের মধ্যে বসবাস করে। এই কৃমিটা এত স্টাউট, এত স্ট্রং, রক্তের মধ্যে বসবাস করতে করতে শরীরের বিভিন্ন যে অর্গানগুলো আছে, গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে, গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে সেখানে বিচরণ করে। ইভেন রক্তের নালীগুলোর মধ্যে ব্লকের সৃষ্টি করে এবং রক্তের যে পুষ্টিগুলো আছে সেগুলো খায়। গরু কৃমিতে আক্রান্ত হলে যেসব লক্ষণ আমরা অ্যাপারেন্টলি দেখতে পাই, পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয় অথবা কোষ্ঠকাঠিন্য হয়, চামড়ায় বিভিন্ন দাগ বা ক্ষত হয়ে যায়, চর্মরোগ। এই যে চর্মরোগ আমরা চামড়ায় দেখি, অনেকগুলো চর্মরোগের কারণ হলো যে কৃমি, যেগুলো অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে ভালো করা সম্ভব। পেট ফাঁপা, পেট বড় হয়ে যাওয়া, বদহজম, এগুলো কৃমিতে আক্রান্ত গরুর লক্ষণ। মুখ দিয়ে পানি পড়া, চোখ দিয়ে অনবরত পানি ছাড়া বা চোখে কিছুটি জমে থাকা,
এটাও জমিতে আক্রান্ত রোগ লক্ষণ। অখাদ্য খাওয়া, এটাকে পাইকা রোগ বলে। যেমন হচ্ছে তার ঘাস খাওয়া, দানাদার এগুলো খাওয়া, তা না খেয়ে সে মাটি খায়। আপনি যে ফ্লোরে ম্যাটটা রাখছেন সেটা খাচ্ছে, সামনে সিমেন্ট আছে এটা খাচ্ছে, যে লোহার রডটা রাখছেন সেটা চেটে চেটে খাচ্ছে। এটাও জমিতে আক্রান্ত রোগ লক্ষণ। পর্যাপ্ত খাদ্য গ্রহণের পরও দুর্বল ও ওজন কমে যায় গরু। প্রচুর খাবার খাচ্ছে না, কিন্তু তার ডেভেলপমেন্ট হচ্ছে। ক্ষুধা মন্দা, অল্প একটু খায় আবার খায় না, খায় একটু খায় না, এইরকম রুচিটা হয়ে যায় এবং অবশ্যই দিন দিন উঠতে থাকে। রক্ত শূন্যতা দেখা দেয়। দীর্ঘদিন যদি পুষ্টিহীনতায় ভুগতে থাকে তার বেশি রক্ত শূন্যতা দেয়। গোবরের সাথে রক্ত, মিউকাস, কৃমি, জিন, অপরিপক্ক খাদ্যপ্রাণ, এইসব জিনিস থাকতে পারে দেখা যায়। সঠিক সময় হিটে আসে না, অথবা সুপ্ত হিট, আপনি হিটে আসতেছে ভিজে দিচ্ছেন কিন্তু সেই পরিমাণ হিট আসতেছে না। এই যে সঠিক সময় হিটে আসে না, আবার সুপ্ত হিট হিটে আসতেছে কিন্তু ভালোভাবে আসতেছে না, এটাও এই কৃমির কারণ হিসেবে পরিগণিত হয়। নিউমোনিয়া, এই যে বাছুরের যে গোল কৃমিটা দেখেন, এই কৃমিটা পেটে থাকে আঘাত হয়, কিন্তু লার্ভাল অবস্থায় সে লাঞ্চে গিয়ে ইনফেক্ট করে এবং বাছুরের কাশি ভালো হয়। যত অ্যান্টিবায়োটিকই দেওয়া হোক ভালো, কৃমির কারণ। বারবার অসুস্থ হয়ে যাওয়া, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে গেছে। গোল কৃমি গোল করে ঘুরতে থাকে, এটাকে বলা হয় গিট ডিজিজ। এটা একটা ফিটা কৃমির একটা স্টেজে এসে এই আমাদের কম্পাউন্ড স্টোমাক যেগুলো আছে সার্পল গরু, এর ক্ষেত্রে গোল করে ঘুরতে থাকে, একটা জায়গায় ঘুরতে থাকে। এইটা দেখে বোঝা যায় যে কৃমির একটা ইফেক্ট। দুর্গন্ধযুক্ত পায়খানা, বোতল জগ, চোয়ালের নিচে পানি জমে যায়, টুথপির নিচে পানি জমে যায়, এটাকে বলা হয় বোতল জগ। এটা প্রত্যেকটা কৃমির কারণে হতে পারে। একটা কৃমি মানে স্পেসিফিক আমরা বলি কলিজা কৃমির কারণে বোতল জগ হয়, শুধু তাই না, এটা হাইপোপ্রোটিনেমিয়া যে কোনো কারণে হতে পারে। এটা হতে পারে গোল কৃমির কারণে, এটা হতে পারে পাতা কৃমির কারণে। পাতা কৃমির মধ্যে দুইটা আছে, একটা কলিজা কৃমি, একটা হচ্ছে রুমেন কৃমি, দুটা কৃমির কারণে। আবার ফিটা কৃমি এটার কারণেও হতে পারে। পুষ্টিটা কমে গেলেই এই ঘটনাটা ঘটে। আমরা যেটা জানলাম, এগুলো হচ্ছে কমন বিষয়, সেগুলো জানলাম, এটা কমন, এটা সবখানেই পাবে, সবাই এগুলো কথাই বলবে, কিন্তু স্পেসিফিক এই কথাগুলো কেউ বলবে। দেখেন গরু কি কি স্থায়ী ক্ষতি করে। কলিজা বা লিভার নষ্ট করে ফেলে। লিভার যদি একটা মানুষের নষ্ট হয়, আমাদের হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এগুলো হচ্ছে লিভারের ইনফেকশন। এক ইনফেকশনেই মানুষকে মেরে ফেলে এবং এটা তার কোনো ক্রমে তাকে রিকভার করা যায় না এমন একটা। সেখানে কলিজাকে একদম নষ্ট করে ফেলে। আমরা অনেক ট্রিটমেন্ট করার পরেও গরু ভালো হয় না, মনে করি বিভিন্ন কারণে পয়জনিং হয়েছে বা এটা হচ্ছে, তো লিভারটা নষ্ট হয়ে যেতে পারে, এই চিন্তাটা আমরা করি না। কারণ এভাবে আমরা প্রিপারেশন নিয়ে রাখার সেটাও রাখি। পাকস্থলীর চামড়া বা লেয়ার নষ্ট করে, স্টোমাকের একদম লেয়ার দেখছেন, যেভাবে আমরা দেখলাম যে পাটোয়া যে কৃমিটা, রুমেন কৃমি কিভাবে রক্ত খেয়েছে এবং যে জায়গাটা রক্ত খেয়েছে অবশ্যই এটা মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেনটা নষ্ট হয়ে গেছে। এখানে আবার আরেকটা কৃমি এসে বসতে পারে এবং এখান থেকে আবার সে রক্ত খেতে পারে। এইভাবে পাকস্থলীর যে চামড়া বা লেয়ারটা নষ্ট হয়। পাকস্থলীর চামড়া বা লেয়ার যদি নষ্ট হয় তাহলে কি হয়? আলসারেশন। আলসার যে গরুর হয় এটা আমরা মনেই করি, আমরা মনে করি আর গরু তো গরুর আবার এগুলো হবে। পাকস্থলীর চামড়া বা লেয়ার নষ্ট হলে আলসারেশন, সেখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বৃহদান্ত্র বা ক্ষুদ্রান্ত্রের চামড়া বা লেয়ার নষ্ট, এই যে পোড়ানো আমরা দেখলাম ফিটা কেটে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের চামড়া বা লেয়ারটাকে নষ্ট করে। এখানেও সেম কেস, টিউমার পর্যন্ত হতে পারে। রক্ত নালী বন্ধ করে দেয়, রক্ত কৃমির এমন একটা জায়গায় গিয়ে
ব্লকেজ তৈরি করলো যে ওই সাইডে নিউট্রিশনই আর যাবে না, লসিকা নালী বন্ধ করে দেয়। হৃদরোগের মতো একটা রোগ যেটা এই কৃমির কারণে হয়, এটা এনিমেলেরও হয়, এলিফ্যান্সিয়াসিস। ফুসফুস ছিদ্র করে দেয়। এই যে বললাম যে গোলকৃমি বাছুরের ভিতরে ফুসফুসে চলে যায় এবং ফুসফুস ছিদ্র করে। তাহলে ফুসফুস যদি লাঞ্চ যদি ছিদ্র করে ফেলে, সিম্পল সিম্পল একটা কাশি এটাই আমরা সহ্য করতে পারি না, যদি ফুসফুস ছিদ্র করে তাহলে সেটা কি ব্যবস্থা আমরা নিতে পারি। একটা বাছুরের ফুসফুস ছিদ্র হয়ে গেছে, আমরা ওকে যে ন্যাচারাল ভেন্টিলেটর দিব একটা, আমরা যে ওকে একটা নেবুলাইজ করবো, এটুকু করা তো মুশকিল, কারণ এরা কন্টিনিউ মুভমেন্ট করে, এদেরকে ফিক্সড একটা জায়গায় রাখা যায় না, ম্যানেজ করা খুবই মুশকিল। কিডনি নষ্ট করে দেয়। কিছু গোল কৃমি আছে, এই কৃমিগুলো থ্রেড ওয়ার্ম, হুক ওয়ার্ম, এগুলো কিডনিতে গিয়ে বাসা বাঁধে এবং কিডনি নষ্ট করে দেয়। হার্ট বা হৃদযন্ত্রের কার্যক্রম বাড়ে। হার্টের মতো একটা স্পেসিফিক অর্গান এবং সেন্ট্রাল অর্গান, সেটাকে পর্যন্ত বাধাগ্রস্ত করতে পারে। তাহলে সিম্পল কৃমি আমরা যাকে গুরুত্বই দেই না, আপনি একটা বার চিন্তা করে না, কিন্তু এখানে একটা লাইনও আছে যে লাইনটা আপনি গুরুত্ব না দিয়ে থাকতে পারবেন, আমরা কিন্তু এটা ওভারলুক করে যাই। দায়সারা ভাবে একটা সিস্টেম মেনটেন করি, ওকে এতেই হবে। ফলাফল কি দাঁড়ায়? দুধ উৎপাদন হ্রাস পায়, মাংস উৎপাদন হ্রাস পায়, স্বাস্থ্য ভালো থাকে না, তাই মূল্য কমে যায়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়, ডায়রিয়া করলে পানি শূন্যতা দেখা দেয়, বডি ওয়েট কমে যায়, দেহ সুস্থ দেখা যায়, লোম ও চামড়ার ক্ষতিসাধন হয় দীর্ঘমেয়াদী, খাবার রুচি কমে যায়। তাহলে উৎপাদন মাংস, দুধ, এই দুটাই তো মেয়ে, এই দুটাই যদি কমে যায়, তাহলে এই নিয়ে আমাকে ব্যবস্থা নিতে হবে। কি মেয়ে আসছে সেগুলো বাচ্চা, 1 মাস বয়সের বাচ্চা, প্রথম মাসে তাকে দিতে হবে পাইপ্রাইজিন গ্রুপে, এটা মুখে খাবে। এটা আমরা বলি 7 দিনে একবার বা 7 থেকে 10 দিনে একবার, 1 মাসে গিয়ে একবার, এরকম 1 মাসের মধ্যে 2 বার খাওয়া হচ্ছে। দ্বিতীয় মাসে বাচ্চাটা যখন 2 মাস হলো, তখন অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ খাবে মুখে, এবং ওই মাসেই আইভারমেকটিন গ্রুপের চামড়ার নিচে ইনজেকশন দেয়। তৃতীয় মাসে অ্যালবেন্ডাজল আবার মুখে খাবে, চামড়ার নিচে কোনো ইনজেকশন নেই। চতুর্থ মাসে অ্যালবেন্ডাজল আবার মুখে খাবে, এটাতে কোনো ইনজেকশন নেই। পঞ্চম মাসে আবার অ্যালবেন্ডাজল মুখে খাবে, কোনো ইনজেকশন নেই। ষষ্ঠ মাস মানে সে কিন্তু বাছুর থেকে এখন অ্যাডাল্টের দিকে ধাবিত হচ্ছে, এইবার অথবা আমরা বলতে পারি ফুল কাপ। তো এই 6 মাসে ট্রাইক্লোমেটাজল প্লাস লিভামেজল এই গ্রুপের ওষুধ পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, এটা মুখে খাওয়া। আইভারমেকটিন, এটা চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে, 2 মাসে 2টা বড়। সপ্তম মাসে নাইট্রোক্সিলিন চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে। অষ্টম মাসে কোনো ইনজেকশন নেই, কোনো ট্যাবলেট নেই। নবম মাসে আবার ওই ট্রাইক্লোমেটাজল লিভামেজল গ্রুপের মুখে খাবে। দশম মাসে কোনো কীটনাশক নেই। 11তম মাসে আইভারমেকটিন চামড়ার নিচে। 12তম মাসে ট্রাইক্লোমেটাজল লিভামেজল মুখে খাবে এবং নাইট্রোক্সিলিন ইনজেকশনটা চামড়ার নিচে যাবে। এটা হচ্ছে পুরো 1 বছরের একটা বাছুর 1 বছর বয়স পর্যন্ত তার শিডিউল। এখন আপনারা খেয়াল করবেন, এই 12 মাসের পরে সে 15 বছরও আপনার কাছে থাকতে পারে। শেষ দিকে যাবো শেষ না, আমার ক্লাস করতেছি।
কালকে যাই না কি করবো? স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার মনে হয় নেটের সমস্যা বেড়ে গেছে ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে।